ইজ হি? তাকে কেন আপনারা মূল্যায়ন করবেন? সে যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, তাকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দিবেন। তাকে মূল্যায়ন করার তো কিছু নেই। আমরা প্রত্যেকেই দেশপ্রেমিক হব। আমাদের দেশের বিরুদ্ধে যারা কথা বলবে, দেশের বিরুদ্ধে যারা কাজ করবে, দেশের ক্ষতি হয় এমন কাজ যারা করবে, দেশের মানুষের ক্ষতি হয় এমন কাজ যারা করবে, তাদের কেউ আমাদের আপন নয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে রয়েছে আমি এইচ.এম. বিজয় ইসলাম। আমি আজকে কথা বলবো উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে নিয়ে। আসিফ নজরুলকে নিয়ে ইলিয়াস হোসেন ভাই ভিডিও বানাচ্ছেন। তার ভিডিও থেকে মূলত মানুষের মধ্যে একটা তর্ক বিতর্ক তৈরি হয়েছে। তো আমি আসলে এখন প্রমাণ দিয়ে কিছু বলবো না, কারণ প্রমাণ দিয়ে তো ইলিয়াস হোসেন ভাই বলছে অনেক কিছু, পিনাকি ভাইও বলছে। তো আমি এখন শুধু যুক্তি দিয়ে কিছু কথা বলবো। ইলিয়াস হোসেন ভাই যে ভিডিও বানিয়েছেন, আসলে ওই ভিডিওর সাথে 90% মানুষ একমত রয়েছে এবং বাকি 10% মানুষ আসিফ নজরুলের পক্ষে রয়েছে। এখন এই 10% মানুষ কারা? এই 10%-এর মধ্যে প্রথম যে একজন, সে একজন হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ, ক্রিয়া উপদেষ্টা। তো আসিফ মাহমুদের সাথে আসিফ নজরুলের নামের মিল রয়েছে, এই কারণে আসিফ মাহমুদ কি আসিফ নজরুলকে সমর্থন করলো কিনা, তাছাড়া তো আমি আর কোনো কারণ দেখি না। আসলে আমি যুক্তি দিয়ে কিছু কথা বলবো, তার আগে একটু পিছন থেকে বলি। সেটা হচ্ছে এই যে 24-এর আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থানে যখন আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম সবাই মাঠে ছিল, সমন্বয়ক হিসেবে কাজ করেছিল, তখন তারা একরকম ছিল। আর এখন যখন উপদেষ্টা হয়ে চাকরি করছে, তখন তারা অন্যরকম। এখন তারা সরকারি আইনের মধ্যে বাধা রয়েছে, তাদের কিছু নীতি নৈতিকতা অনেক কিছু সৃষ্টি হয়েছে, মানে শিকল দিয়ে, আইনের শিকল দিয়ে তারা বাধা। এখন তারা চাইলেও সব বিষয়ে জনগণের সাথে একমত প্রকাশ করতে পারবে না। এখন উপদেষ্টা পদে থাকা অবস্থায় কোনো উপদেষ্টা যদি অন্য উপদেষ্টার বিরুদ্ধে মত প্রকাশ করে, তাহলে তাদের ভিতরে একটা সমস্যা তৈরি হবে। এতে তাকে উপদেষ্টা পদ থেকে, তাকে বলতে যে কোনো একজনকে উপদেষ্টা পদ থেকে সরে যেতে হবে, মানে তাদের বিপক্ষ অবস্থান নিতে হবে। কিন্তু যারা উপদেষ্টা হয়নি, সমন্বয়ক যারা রয়েছে, তারা যদি এখন আসিফ নজরুলের বিপক্ষে গিয়ে কথা বলে, তাতে কোনো সমস্যা নাই। এখন বিপক্ষে কথা বললেই কি, পক্ষে কথা বললেই কি, তারা তো আর সরকারের চাকরি করে না। তবে সরকারের চাকরি না করলেও হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তারা এখন খুব ভালোভাবেই প্রধান উপদেষ্টা এবং যত উপদেষ্টা রয়েছে সবার সাথে ভালোভাবে জড়িত, তাদের সাথে একটা ভালো বন্ডিং আছে। তারা কখনোই তাদের মতামত ভিন্ন করবে না, তারা একই সুরে কথা বলবে। আর নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তারা তো উপদেষ্টা অলরেডি, তাদের মতামত তো কখনোই ভিন্ন পথে যাবে না, একদমই যাবে না। কিন্তু এটা কিন্তু জনগণের পক্ষে কথা বলা হলো না। আসিফ মাহমুদ যে কথাটা বলেছে, আসিফ নজরুল সম্পর্কে যে কথাগুলো বলেছে, সেটা বলা ঠিক হয়নি। আসিফ নজরুল তাদের সঙ্গে ছিল। আরে ভাই, সঙ্গে তো অনেক মানুষই ছিল। সে সময় সঙ্গে ছিল, তার মানে কি এই যে সারা জীবন সঙ্গে থাকবে? তখন তো তার কোনো ক্ষমতা ছিল না। এখন ক্ষমতা পাওয়ার পরে আসিফ নজরুলের চরিত্র যে পাল্টাবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? মানে কোন জ্ঞানে আসিফ মাহমুদ এই কথাটা বলতে পারে যে সে সঙ্গে ছিল, তার জন্য এখন কোনো অন্যায় করবে না? সঙ্গে ছিল কি সারা জীবন এখন সে সাধু হয়ে থাকবে? আসিফ নজরুল এখন কোনো অন্যায় করবে না, কারোর সাথে কোনো প্রতারণা করবে না? এটা হতে পারে? এটা তো নির্ভর করে সম্পূর্ণ আসিফ নজরুলের ব্যক্তিত্বের উপরে। আমরা সবাই জানি যে আসিফ নজরুল সেই শুরু থেকে শাহরিয়ার কবিরের সাথে বিচিত্রা পত্রিকায় কাজ করত। তো শাহরিয়ার কবিরের মতো মানুষের সাথে যে অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করত, সেই মানুষের ব্যক্তিত্ব কেমন হতে পারে, এটা আমরা অনেকেই বুঝি। তাছাড়া তিনি একজন খাঁটি মুজিব ভক্ত। মানে পৃথিবীতে যে বাংলাদেশে যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, এমন যত গণ অভ্যুত্থানই হোক না কেন, তারপরেও কিন্তু আসিফ নজরুল কখনো মুজিবকে ঘৃণা করবে না, সে মুজিব ভক্তই থেকে যাবে। তো তার অতীত ইতিহাস, তার একটা ব্যক্তিত্ব আছে, তার চরিত্র আছে। তার চরিত্র সম্পর্কে আমরা জানি। ইলিয়াস হোসেন ভাই তার ভিডিওর মাধ্যমে প্রমাণ সহ, অডিও সহ আমাদেরকে শুনিয়েছেন, জানিয়েছেন। তো তার সেই ব্যক্তিত্ব এবং চরিত্রের উপর নির্ভর করে এখন উপদেষ্টার ক্ষমতা পাওয়ার পরে তার রূপ যে বদলাবে না, বা 24-এর
গণ অভ্যুত্থানে তার যে ভূমিকা ছিল এখন যে সেটা বদলাবে না, এটা তো কেউ নিশ্চয়তা দিতে পারে না, তাই না? বদলাতেই পারে, এটা স্বাভাবিক। তাছাড়া তাকে যারা কাছ থেকে দেখেছে, তার কথাবার্তা কাছ থেকে যারা শুনেছে, তার আচরণ যারা কাছ থেকে দেখেছে, তারা নিশ্চয়ই বুঝবে যে তার ব্যক্তিত্বটা কেমন। আমি তাকে কাছ থেকে দেখেছি, তার ব্যক্তিত্বটা মানে আসিফ নজরুলের ব্যক্তিত্বটা আমার একদমই ভালো লাগেনি। তিনি এই যে 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আইডিবি ভবনে বক্তব্য রাখেন, সেখানে তিনি শুরুতেই বলেন যে 1989 সালে তিনি যখন বিচিত্রায় চাকরি করতেন, তখন তার সহপাঠীরা অনেকেই ঠিকমতো খাবার খাইতে পারতো না, তাদের তেমন কোনো উপার্জন ছিল না। তিনি তাদেরকে খাবার খাওয়াতেন এবং তিনি বলেছেন যে আমি ওই সময় ব্যানসন সিগারেট খেতাম এবং তাদেরকেও ব্যানসন সিগারেট খাওয়াইতাম। তো কিভাবে উনি এ ধরনের কথা বলতে পারেন? মানে একজনের খাবার টাকা ছিল না, খাবার টাকা ছিল না এটা ভুল, হয়তো হ্যাঁ, আল্লাহ তাকে তখন যতটুকু দিয়েছে তিনি ততটুকু উপার্জন করতেন, মানে আসিফ নজরুলের সহপাঠীরা। তাই বলে কি তাদেরকে এভাবে বলা ঠিক যে তাদের খাবার টাকা ছিল না, সিগারেট খাওয়ার টাকা ছিল না, আমি খাবার খাওয়াতাম, আমি ব্যানসন সিগারেট খাইতাম এবং তাদেরকে খাওয়াইতাম? এভাবে তো আসলে তার কথা বলার কোনো রাইট নাই বা বলা উচিত না। মানুষ কেমন, তার কথাবার্তা, আচার আচরণ সবকিছু দেখেই বোঝা যায়, চেহারা দেখেও বোঝা যায়, তার চেহারা দেখেও ভালো মানুষ মনে হয় না। তো আসলে এখানে আরেকটা যৌক্তিক বিষয়, সেটা হচ্ছে ফারুকী সাহেব এবং হচ্ছে মুন্নি সাহা। ফারুকী সাহেবকে তিনি কেন উপদেষ্টা দিলেন? ফারুকী সাহেব তো কোনোভাবেই উপদেষ্টা হওয়ার যোগ্য না। ফারুকী সাহেব বলেছেন যে, নিজেই বলেছেন যে আসলে আমি আমার জীবনে যে কাজ করেছি সেই কাজের উপর নির্ভর করে আমি উপদেষ্টা হয়নি। তার মানে কিসের উপর নির্ভর করে সে উপদেষ্টা হয়েছে? এর আগে আওয়ামী লীগের সাথে তার এত ঘনিষ্ঠতা, এত কিছু, তারপরেও সেই আসিফ নজরুল কি করে ফারুকীকে মানে এই জনতার বিপক্ষে গিয়ে উপদেষ্টা বানালো এবং উপদেষ্টা রেখেই দিল। তারপরে মুন্নি সাহা, মুন্নি সাহা তো এক কেমন সাংবাদিক, মানে আমরা এটা খুব ভালো করেই জানি সে কত অপরাধ করছে জীবনে, অবৈধভাবে কত টাকা ইনকাম করে কত টাকার মালিক হয়েছে সবাই জানে। তারপরেও তাকে গ্রেফতার করে আসিফ নজরুল কি করে তাকে ছেড়ে দিতে পারলো? আমি আসলে আর প্রমাণ নিয়ে কোনো কথা বলবো না, শুধু যুক্তি নিয়ে কথা বলবো। প্রমাণ আপনারা ইলিয়াস হোসেন ভাইয়ের ভিডিও থেকে অবশ্যই পাইছেন। তো আরেকটা বিষয়, এই যে শেখ মুজিবুর রহমান, আসিফ নজরুল এখনো তার অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে রাখছেন। তো শেখ মুজিবের উপর ভালোবাসা, শেখ মুজিবের ভক্ত হওয়া মানে কি? আওয়ামী লীগের প্রতিই কিন্তু ভালোবাসা, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। তিনি হয়তো কখনো এখন স্বীকার করবে না এটা যে আওয়ামী লীগের প্রতি আমার ভালোবাসা রয়েছে, উনি শুধু শেখ মুজিবের প্রতি ভালোবাসা রয়েছে এটা স্বীকার করেন, এটা কখনো অস্বীকার করে না। আচ্ছা যাই হোক, আরেকটা বিষয়ে কথা বলি। এই যে দুদক 9 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়, সেখানে প্রধান অতিথি কে ছিল জানেন? প্রধান অতিথি ছিল হচ্ছে আসিফ নজরুল। মানে এত মানুষ থাকতে দুদকের প্রধান অতিথি কিভাবে আসিফ নজরুল হলো? এবং আসিফ নজরুল ব্যতীত উপদেষ্টা থেকে আর কেউ কিন্তু সেখানে যায়নি, মানে কাউকে দাওয়াত করা হয়নি। আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, ইয়াং যারা ছিল তাদেরকেও কিন্তু সেখানে আমন্ত্রণ জানানো হয়নি। আসিফ নজরুলকে প্রধান অতিথি করা হলো সেই দুদকের দুর্নীতি বিরোধী দিবসে। আসলে এই বিষয়টা আপনাদের কাছে সাধারণ মনে হলেও এটা কিন্তু অবাক করার মতো একটা ব্যাপার। দুদক কিন্তু এখন সম্পূর্ণভাবে আসিফ নজরুল নিয়ন্ত্রণ করছে। তিনি যদি এখন দুদক নিয়ন্ত্রণ না করতেন, কোনোভাবেই সে প্রধান অতিথি হয়ে, একমাত্র প্রধান অতিথি হয়ে উপদেষ্টাদের মধ্যে থেকে যেতেন না। তার সাথে আরো কেউ কেউ থাকতো উপদেষ্টাদের মধ্যে থেকে, বা অন্য কোনো জায়গা থেকে অনেকেই থাকতো। তো এই যে আসিফ নজরুল সম্পর্কে ইলিয়াস হোসেন ভাই, পিনাকি ভাই যে কথাগুলো বলছেন, আমরা তো ইলিয়াস হোসেন ভাইকে চিনি, পিনাকি ভাইকে চিনি, তারা প্রকৃত খাঁটি দেশপ্রেম। এটা কোনোভাবে বাংলাদেশের কেউ, এমনকি পৃথিবীর কেউ এটা অস্বীকার করতে পারবে না। এবং ইলিয়াস হোসেন ভাই যে মিথ্যে কথা বলেন বা তার কোনো নিউজে কোনো ভুল আছে, প্রতিবেদনে কোনো ভুল আছে, কোনো ভুল তথ্য আছে, এটা কেউ কখনোই প্রমাণ করতে পারবে না। তাদের কথা একদম কাটায় কাটায় সত্য।
যুক্তি দিয়ে হোক, প্রমাণ দিয়ে হোক, যেভাবেই আপনি বিশ্লেষণ করেন না কেন, তাদের কথায় কোনো প্রকার ভুল বের হবে না। তারা প্রকৃত দেশপ্রেমিক। আমি প্রথমে ইলিয়াস হোসেন ভাইকে এবং পিনাকি ভাইকে ভাবতাম তারা মনে হয় বিএনপির লোক, এই জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। কিন্তু না, তারা আওয়ামী লীগ না, বিএনপি না, তারা ওই গণ অধিকার পরিষদ না, তারা হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। যে দল অন্যায় করে সেই দলের বিপক্ষেই তারা কথা বলে। এমনকি পিনাকি ভাই, ইলিয়াস হোসেন ভাই বিএনপির বিপক্ষেও কিন্তু কথা বলেছে। বিএনপির কেউ কেউ যখন কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে, মানে একটা দলের সবাই তো ভালো থাকে না, কেউ কেউ ভুল করে বসে, তো ওনারা কিন্তু তাদের বিরুদ্ধেও সাহস করে কথা বলেছে। শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে যে সারা জীবন কথা বলেছে এটা কিন্তু না। তার মানে কি? তার মানে তারা হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। তারা কোনো দলভক্ত না, কোনো দলীয় ভাবে তারা জড়িত না, তারা কোনো দলের কথায় কথা বলে না, কাউকে সম্মান জানানোর জন্য কথা বলে না, কারো থেকে টাকা নিয়েও কথা বলে না। মানুষের দেশে, বাংলাদেশের মানুষের যাতে কল্যাণ হয়, দেশের যাতে কল্যাণ হয়, সেই লক্ষ্যেই তারা কথা বলে, তারা ভিডিও বানায়। তো এখন এই যে আসিফ নজরুল উপদেষ্টা, ইনার বিরুদ্ধে এত বড় তথ্যবহুল একটা ঘটনা তুলে ধরলো, তারপরেও এখন আসিফ নজরুল তার জায়গায়, তার চেয়ারে বসে আছে। এটা কেন? কারণ এখন আসলে মানুষের মধ্যে কোনো বিপ্লব নাই। বিপ্লব ছিল কবে জানেন? শুধুমাত্র 5ই আগস্টে। ওই 5 আগস্ট ছাড়া আর কোনোদিনও কোনো বিপ্লব ঘটে নাই। ওই 5ই আগস্টে যা ভাঙচুর করা হয়েছে, যারা দেশ থেকে পালায়ে গেছে, কিছু অফিসে আগুন দেওয়া হয়েছে, জাস্ট ওই বিপ্লবটাই ছিল। এরপর থেকে যা হয়েছে তার কোনো কিছুই বিপ্লব না, কিন্তু হওয়া উচিত ছিল। এখন পর্যন্ত এই বিপ্লবটা কন্টিনিউ করা উচিত ছিল, কিন্তু বিপ্লবটা কি কন্টিনিউ আছে? নাই, এখনই থেমে গেছে। এখন যদি কেউ দেশের বিরুদ্ধে কোনো কাজ করে, দেশের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, এমন কোনো কাজ করে, তার বিরুদ্ধে কেউ একটু প্রতিবাদ করে না। সবকিছু মনে হয় যে একদম স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু এত সহজ তো না, বিপ্লবটা তো এত সহজ না। এত সহজে, এত অল্প সময়ে, মাত্র একদিনে 5ই আগস্টে কি বিপ্লব শেষ হয়ে যায়? 5ই আগস্টে আমরা শাহবাগ থেকে গণভবনের দিকে গেলাম, আর কি করলাম? তেমন কিছুই করলাম না, শেষ হয়ে গেল বিপ্লব? না না, এই দেশের মধ্যে 17 বছর ধরে এত পরিমাণে ময়লা আবর্জনা জমা হয়েছে, এগুলো পরিষ্কার করতে শুধু একটা 5ই আগস্ট যথেষ্ট না। কয়েক মাস বা 1 বছর বা তারও বেশি সময় লেগে যেতে পারে এই বিপ্লবটা সম্পূর্ণ করতে। তো এখন আপনারা যদি এখনই থেমে যান, বিপ্লবের কথা এখনই ভুলে যান, এখনই মনে করেন আর বিপ্লবের দরকার নাই, সবকিছু শান্ত হয়ে যাবে, যে আছে সে ভালো আছে, এখন কোনো খারাপ মানুষ নাই, তাহলে তো হবে না। বিপ্লবটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। আর এই বিপ্লবটা কন্টিনিউ মানে কি? মানে এই যে আসিফ নজরুলের বিরুদ্ধেও যে অভিযোগটা উঠেছে, সেটা একদম ভালোভাবে তদন্ত করে দেখতে হবে, এবং তার প্রত্যেকটা কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে যদি প্রমাণিত হয় যে আসিফ নজরুল অপরাধী, তাহলে অবশ্যই তাকে শাস্তি দিতে হবে। শুধু আসিফ নজরুল নয়, উপদেষ্টাদের মধ্যে অন্য কেউ যদি দুর্নীতির সাথে জড়িত থাকে, এবং এই 17 বছরে যারা দুর্নীতি করেছে, অবৈধভাবে টাকা ইনকাম করেছে, এখনো বাংলাদেশে ভালোভাবে অবস্থান করছে, তাদের বিরুদ্ধেও কন্টিনিউ তদন্ত করতে হবে, তাদের বিচারের আওতায় আনতে হবে, তাদের অবৈধ সম্পদ যা আছে বাজেয়াপ্ত করতে হবে, এগুলো দেশের কাজে, ভালো কাজে লাগাতে হবে, তাহলেই না বিপ্লব। তো এই সামান্য ব্যাপারে যদি আপনারা বিপ্লব না ঘটান, উল্টে যারা অপরাধী, যারা অন্যায় করছে, তাদের যদি পক্ষ নিয়ে কথা বলেন, তাহলে কিসের বিপ্লব হলো? এখনো কিন্তু আমাদের কাছে অভিযোগ আসে যে একজনের নামে মিথ্যে মামলা দিয়ে থানার ওসি 20 লাখ টাকা চাঁদা দাবি করছে, এখনো এমন অভিযোগ আসে। তো এটা কিভাবে সম্ভব? এটা কেন আসবে? এটা তো বিপ্লবের সময়কাল। এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন দেশের দায়িত্বে থাকবে, ততদিনই হচ্ছে বিপ্লবের সময়কাল। তারপরে যখন নির্বাচন আসবে, নির্বাচনের পরে তো আর বিপ্লবের কথা বলে লাভ হবে না। তখন যে দল নির্বাচনে জয়ী হবে, ওই দল যেভাবে চায় সেভাবে জনগণের স্বার্থে দেশ পরিচালনা হবে। তখন
দেশের উন্নয়ন, দেশ কিভাবে চলবে, ওইগুলো তখন তারা চিন্তা ভাবনা করবে। তখন যাতে বিপ্লবীর আর দরকার না হয়, সেই জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারকে এখন ক্ষমতা কেন দেওয়া হয়েছে? এখন তো ক্ষমতা দেওয়া হয়েছে, তার যে ক্ষমতা রয়েছে আন্তর্জাতিকভাবে বিশ্ব মহলে, তার যে ক্ষমতা রয়েছে, বিশ্বের সহযোগিতা নিয়ে তিনি যেন বাংলাদেশে বিপ্লব ঘটাতে পারে, বিপ্লবটা কন্টিনিউ করতে পারে, এই জন্যই তো তাকে ক্ষমতায় বসানো হয়েছে। তিনি যদি এই কাজই না করবেন, বিপ্লবটা যদি কন্টিনিউ নাই করবেন, তাহলে তাকে কেন প্রধান উপদেষ্টায় বসানো হবে? তাহলে বাংলাদেশে কি মানুষের অভাব ছিল? একজন রিক্সা চালককে প্রধান উপদেষ্টা বসায় দিলে হতো। সেখানে একজন আন্তর্জাতিক মানের নেতা ডক্টর ইউনূস স্যারকে তো বসানো দরকার ছিল না। তাকে বসানোর উদ্দেশ্য এইটাই যে তিনি যা পারবেন বাংলাদেশের আর কোনো ব্যক্তি সেটা পারবে না। তার যে ক্ষমতা রয়েছে বাংলাদেশের আর কোনো ব্যক্তির সেই ক্ষমতা নেই। তার প্রতি এই বিশ্বাস, ভালোবাসা, সম্মান রেখেই তাকে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে। আমি আরেকটা কথা বলি, কোন ছাত্র, আসিফ নজরুল, কেউ যদি মনে করে যে শুধু শিক্ষার্থীর জন্য 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, তাহলে এটা একদমই ভুল ধারণা। যখন এই কোটা আন্দোলনের পর থেকে শিক্ষার্থীরা যখন শহীদ হচ্ছিলেন, তখন কিন্তু এই কষ্টটা, এই ব্যথাটা আমাদের মতো প্রত্যেকটা মানুষের হৃদয়ে লাগছে। যে কোমর মতো শিক্ষার্থী, তারা তো রাজনীতি করে না, তারা বিভিন্ন জেলা থেকে ঢাকায় পড়ালেখা করতে আসছে, ঢাকা থেকেও অনেকে পড়ালেখা করছে, তাদের বাবা মা তাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য, পড়ালেখা করার জন্য ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছে, বা তারা চান্স পেয়েছে আর কি। তো পড়াচ্ছে, প্রাইভেটে হোক পাবলিকে হোক, তারা পড়ছে। তো তাদের গায়ে যখন আঘাত লাগে, তারা যখন শহীদ হয়, তখন বাংলাদেশের কোনো মানুষ এটা সহ্য করতে পারেনি, কেউ মেনে নিতে পারেনি। মানে এতটাই আঘাত লাগছিল মানুষের হৃদয়ে, কেউ ঘরে বসে থাকেনি, সবাই ঘর থেকে বের হয়ে গেছে যে না, আমার ভাইকে হত্যা করা হচ্ছে, আমার বোনকে আঘাত করা হচ্ছে, আমরা আর ঘরে বসে থাকতে পারবো না। আমি নিজেও ঘরে বসে থাকতে পারিনি। আমি তো ইচ্ছা করলে পারতাম যে বাইরে যা হচ্ছে হোক, পুলিশ গুলি করে ছাত্র শিক্ষার্থীদেরকে মারছে, মারুক, আমরা দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকি, আর কি হয় সেটা মোবাইলে দেখি। আমরা কি এরকম চিন্তা করতে পারতাম না? আমি করতে পারতাম না? তো আমার মতো এরকম যারা রয়েছে সবাই কিন্তু এরকম চিন্তা করতে পারতো, কিন্তু কেউ এরকম চিন্তা করেনি। সবাই ঘরের দরজা খুলে ঘর থেকে বাইরে বের হয়ে গেছে যে আমি যদি মরবো, আমার ভাই বোনরা যেখানে মারা যাচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, সেখানে আমি কি করে ঘরে বসে থাকি? বিপ্লবটা কিন্তু ঠিক এভাবেই হয়েছে। কেউ যদি এই চিন্তাটা না করতো, কারোর হৃদয়ে যদি এই আঘাতটা না লাগতো, তাহলে কিন্তু বিপ্লব হতো না। শুধু যদি শিক্ষার্থীরা যদি আন্দোলন করত, শুধু শিক্ষার্থীরা যদি স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করত, তারা জয়ী হতে পারতো না, কোনোভাবেই না। তারা পিছিয়ে যেতে বাধ্য হতো। সমস্ত জনতা এবং সমস্ত রাজনৈতিক দল যখন একত্রিত হয়ে শিক্ষার্থীদের এই আঘাতটা হৃদয়ে ধারণ করে মাঠে নেমেছে, সবাই একসাথে প্রতিবাদ করেছে, একসাথে যুদ্ধ করেছে, তখনই কিন্তু বিপ্লবটা সংগঠিত হয়েছে। তাই শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে বলবো, আপনারা কখনোই প্লিজ দয়া করে এই বিষয়টা নিয়ে শুধু নিজেদের অর্জন বলে দাবি করবেন না। যারা উপদেষ্টায় রয়েছেন তারা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ। এরা মানুষের কাতারেই পড়ে না। এরা সব সময় শুধু ভাবে যে শিক্ষার্থীদের এই আন্দোলনেই 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, এবং শিক্ষার্থীরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, তাদের কথা শুনে চললেই হবে, আর কারো কথা শোনার দরকার নাই। এটা কোনো কথা? এদেশের সমস্ত জনতা, সমস্ত রাজনৈতিক নেতাকর্মী সবারই সমান অধিকার রয়েছে, যেমনটা অধিকার রয়েছে শিক্ষার্থীদের, কারণ সবাই মিলেই 24-এর গণঅভ্যুত্থান। তাই আপনাদেরকে বলবো, আপনারা প্লিজ কখনোই এই ধরনের কোনো চিন্তা করবেন না, তাহলে আমাদের দেশের মানুষের মধ্যেই একটা বিভাজনের তৈরি হবে।
আর আসিফ নজরুল কে? হু ইজ হি? তাকে কেন আপনারা মূল্যায়ন করবেন? সে যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, তাকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দিবেন। তাকে মূল্যায়ন করার তো কিছু নেই। আমরা প্রত্যেকেই দেশপ্রেমিক হব। আমাদের দেশের বিরুদ্ধে যারা কথা বলবে, দেশের বিরুদ্ধে যারা কাজ করবে, দেশের ক্ষতি হয় এমন কাজ যারা করবে, দেশের মানুষের ক্ষতি হয় এমন কাজ যারা করবে, তাদের কেউ আমাদের আপন নয়। সে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক বা তার পাশের চেয়ারে বসা কোনো ব্যক্তি হোক, যেই হোক, আমাদের দেশের বিরুদ্ধে যে কথা বলবে, দেশের বিরুদ্ধে যে কাজ করবে, দেশের ক্ষতি করার যে চেষ্টা করবে, তাকে আমাদের কোনো প্রয়োজন নেই। তাকে চেয়ার থেকে সরিয়ে দিতে হবে, সে যেই হোক। সমস্যাটা কোথায় জানেন? যখন কেউ পাশাপাশি থাকে, কাছাকাছি থাকে, প্রতিদিন দেখা হয়, প্রতিদিন কথা হয়, তো এরা আসলে খুব আপন হয়ে যায়। যে যারা উপদেষ্টারা আছে, তাদের প্রতিদিন দেখা হয়, প্রতিদিন কথা হয়, প্রতিদিন কাছাকাছি থাকা হয়, প্রতিদিন মিটিং হয়। কি প্রেম, কি মহব্বত! তারা একে অপর যদি কোনো কেউ যদি কোনো ভুলও করে বসে, তা অন্য কেউ তার প্রতিবাদ করবে না। খুব আপন হয়ে গেছে। আরে ভাই, সবাই তো সবার আপন। এখন এই যে আমি, আমার বন্ধুদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ করে, কোনো খারাপ কাজ করে, কোনো দুর্নীতি করে, তাহলে কি আমি তাকে আপন করে রাখবো? অবশ্যই না। তার বিরুদ্ধে প্রতিবাদ করব, তাকে সরিয়ে দেব। তো এখন আমরা সবাই যদি মনে করি যে না, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার কলিগ, তারা কিছু করলে তারা আমার থেকে মাপ পেয়ে যাবে, কারণ তারা আমার আপন। আমরা যদি এরকম চিন্তা ভাবনা করি, তাহলে তো আমাদের দেশের প্রত্যেকটা স্তরে দুর্নীতিবাজ অপরাধী থেকেই যাবে। এই চিন্তা তো করা যাবে না। আপনার পাশে যে রয়েছে, প্রতিদিন আপনার সাথে যে চলাফেরা করে, প্রতিদিন আপনার সাথে যে কথা বলে, প্রতিদিন যার সাথে আপনার কাজ হয়, সেও যদি দুর্নীতিবাজ হয়, তাকে ছাড়া যদি আপনি চলতে নাও পারেন, তাহলেও তাকে সরিয়ে দিতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তো আসিফ মাহমুদ ভাই, আসিফ নজরুল আপনার কি এমন আপন হয়ে গেল যে আপনি তার পক্ষ নিয়ে কথা বলেন? আপনি যে স্ট্যাটাসটা দিয়েছেন ফেসবুকে, তার কোনো যুক্তি আছে? শুধু একটা কথা বলে দিলেই হলো। ইলিয়াস হোসেন ভাইয়ের মতো হতে হলে আপনি 1000 বার জন্ম নিলেও হতে পারবেন না, সম্ভব না। উনি যেভাবে প্রত্যেকটা কথা যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে ভিডিওটা বানাইছে, আপনার ওই স্ট্যাটাসের মধ্যে একটা অক্ষরেও তেমন কোনো যুক্তি বা প্রমাণ নাই। আপনার কথাটাও অযৌক্তিক, যে তিনি 24-এর আন্দোলনে আপনাদের পাশে ছিল, তাই সারা জীবন উনি সাধু সন্ন্যাসী হয়ে থাকবে, আর কোনোদিন উনি কোনো পাপ করবেন না। ওই দিন মনে হয় একদম পাপ মুক্তর দুধ দিয়ে গোসল করছে, আর কোনোদিন সে পাপ করতে পারবে না। এটা কোনো কথা রে ভাই? ক্ষমতা পাইলে, ক্ষমতা নিয়ে যে ভালো থাকা কঠিন ব্যাপার, এটা তো সবাই বুঝি ভাই। তুমিও বোঝো নাকি বোঝো না? দুধু খাও। এটা তো বুঝতে হবে যে মানুষ যখন ক্ষমতা পায়, তখন সে ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারে না। ভালো থাকাটা কঠিন হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। এই যে আপনি যেমন এখন কিছু আইনের মধ্যে বাধা হয়ে আছেন, আপনার হাত পা শিকল দিয়ে বাধা, আইনের শিকল দিয়ে বাধা। আপনি চাইলেও এখন সব বিষয়ে জনগণের পক্ষ নিতে পারবেন না। তো এটা তো বুঝতে হবে ভাই। না বুঝে আপনি আপনার কাছের মানুষ জন্য, আপনার স্যার জন্য, আপনার প্রিয় মানুষ জন্য, আপনার আত্মীয় জন্য আপনি অন্যায়কারী দুর্নীতিবাজের বিরুদ্ধে, দেশদ্রোহের বিরুদ্ধে না গিয়ে তার পক্ষ নিয়ে কথা বলবেন, এটা তো হতে পারে না। দেশপ্রেমিক হন, প্রকৃত দেশপ্রেমিক হন, দেশের কথা চিন্তা করেন, দেশের মানুষের কথা চিন্তা করেন। আজ আমরা যদি সবাই মিলে আমাদের দেশের ভালো চাই, দেশের মানুষের ভালো চাই, তবেই না আমাদের দেশের উন্নয়ন উন্নতি হবে। ভাই, আমরা পৃথিবীতে কতদিন বাঁচবো? যতদিন বেঁচে থাকি ততদিন ভালো কাজ করি, প্রকৃত দেশপ্রেমিক হই, প্রকৃত মানুষ হই, মানুষের জন্য প্রকৃত পক্ষেই ভালো কিছু করি। কেউ যদি কারো বিরুদ্ধে অভিযোগ তোলে, সেটা সত্য কিনা আপনি আগে সেটা খোঁজেন, সেটা বোঝার চেষ্টা করেন। আপনি একজন অভিযুক্তকারী, একজন বিতর্কিত ব্যক্তির পক্ষ নিয়ে কেন হুট করে কথা বলবেন? এটা তো ঠিক না ভাই। যাই হোক, আর বেশি কিছু বলবো না। আমি সবাইকে বলবো যে
আমাদের বাংলাদেশে যারাই কোনো খারাপ কাজ করুক, অন্যায় করুক, দুর্নীতি করুক, দেশের খারাপ হোক এমন কোনো কাজ করুক, অবশ্যই আপনারা সবাই যে যার জায়গা থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, সে আপনার যত কাছের মানুষই হোক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।